অধ্যাপক ডক্টর তাবাসসুম জামানকে, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটা নতুন শব্দ, বিশেষজ্ঞরা বলছেন ক্লাইমেটফ্লেশন। এই ক্লাইমেটফ্লেশন বাংলাদেশে আসলে কতটা প্রভাব ফেলেছে? বাংলাদেশে খাদ্যপণ্যের উপরে আমরা তো দেখছি যে প্রতিনিয়তই খাদ্যপণ্যের দাম বাড়ছে, খাদ্য মূল্যস্ফীতি সেটাও খুবই ঊর্ধ্বমুখী ছিল। সব মিলিয়ে মানে আমরা যে রিপোর্টটা দেখলাম এটা সারা বিশ্বব্যাপী। বাংলাদেশের আসপেক্টটা কি আসলে? জি, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে বাংলাদেশ গ্লোবালি যে গ্রিন হাউস গ্যাস এমিশন সেটার খুব নেগলিজিবল 0.5% বাংলাদেশ প্রডিউস করে, কিন্তু মোস্ট ভালনারেবল কান্ট্রি, ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রি বাংলাদেশ, 7th বাংলাদেশের র্যাঙ্কিং এ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশের গত 4 দশকে প্রায় 250 ওয়েদার এবং এনভায়রনমেন্ট রিলেটেড অনেক ধরনের ডিজাস্টার্স আমরা ফেস করেছি, এবং এখানে আপনার 160,000 ডেথস হয়েছে এবং মোর দেন 60 মিলিয়ন আদার পপুলেশন তারা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ক্ষতির সম্মুখীন বাংলাদেশ প্রায়শই হচ্ছে, এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ গ্লোবাল ওয়ার্মিং এর যে নেগেটিভ ইম্প্যাক্টস গুলো ডেভেলপ কান্ট্রি ফেলছে সেটার একটা বাংলাদেশ সবসময় সেটার ক্ষতিকর দিক ফেস করছে, এবং সেখানে বাংলাদেশের যে প্রোডাকশন, সেই মানে এগ্রিকালচার যে প্রোডাকশন, সেটা ভীষণভাবে ক্লাইমেটের গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, সি বেড রাইজের কারণে, স্যালাইনিটি, নিউট্রিশন, যত ধরনের ক্লাইমেটের নেগেটিভ ইম্প্যাক্টস আছে সেগুলোর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। এবং সেগুলোকে অ্যাড্রেস করবার জন্য বাংলাদেশের যে গভর্নেন্স সিস্টেম সেটা প্রপারলি কাজ করেনি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই প্রোডাকশনটা পপুলেশনের চাহিদা অনুযায়ী হচ্ছে না, এবং আমাদের জিডিপি, এই জিডিপির যে গ্রোথ সেটা সাপোর্ট করছে না, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই গ্লোবাল ওয়ার্মিং এর শিকার হচ্ছি, যার জন্য বাংলাদেশের যে ফুড চেইন, ফুডের যে সিকিউরিটি সেটাকে আমরা মেনটেন করতে পারছি না। সো ফুডের সাপ্লাই কম, গভর্নেন্স পুয়ার, যার জন্য আমাদের প্রাইসটা বেড়ে যাচ্ছে, এবং আমাদের যেহেতু আমরা ফুডে সেলফ সাফিসিয়েন্ট না, আমাদের ইম্পোর্ট করে আনতে হচ্ছে, এবং গ্লোবাল মার্কেটে আপনারাই আপনাদের ডকুমেন্টারিতে বললেন যে গ্লোবাল মার্কেটের প্রাইস অনেক বেশি হয়ে গেছে। তো আমাদের যেহেতু সেখান থেকে সোর্সিং করতে হচ্ছে, আমরা আমাদের এই প্রাইসটাকে মেনটেন করতে পারছি না। এটাকেই বলা হচ্ছে যে ক্লাইমেট ফ্লেশন, যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ফুডের ইনফ্লেশনটা যে বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ক্লাইমেট ফ্লেশন। তবে এটা একটা নতুন একটা টার্ম ব্যবহার করা হয়েছে যে জলবায়ুজনিত মূল্যস্ফীতি, এবং আমরা এটা বুঝতে পারছি আপনার কথাতেও যে এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে, আবার অর্থনৈতিক কারণও আছে, কিছু সামাজিক কারণও আছে। যেমন যে যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে নানা কারণে। দুর্যোগে আমাদের উৎপাদন, সরবরাহ, এগুলো তো মানে সবসময়ই মানে ভালনারেবল হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্লাইমেট ফ্লেশন মানে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একমাত্র ঝুঁকি, এটা হয়তো বলা যাবে কিনা। কারণ এটার সঙ্গে ধরেন আমাদের মতো দেশে যেখানে আরও অনেকগুলো কারণ জড়িত, যেমন অর্থনৈতিক কারণটাকে তো আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের যে ক্রয় ক্ষমতা, আমাদের যে জীবনযাত্রার যে ব্যয়, এবং আমাদের যে ওভারঅল যে আর্থসামাজিক অবস্থা, সেটার সঙ্গে হয়তো এটা আরেকটা নতুন ফ্যাক্টর হিসেবে যুক্ত হয়েছে। এইভাবে কি বিষয়টা বলতে পারি, নাকি এই খাদ্য নিরাপত্তার উপরে অনেক বড় ঝুঁকি তৈরি করেছে এই ক্লাইমেট, মানে ক্লাইমেট এবং ক্লাইমেট জনিত যে ইনফ্লেশন, সেটা জীবনযাত্রাকে অনেক ঝুঁকির মধ্যে ফেলছে, এটা কি বলা যায় সরাসরি? জি, জীবনযাত্রাকে তো অবশ্যই ঝুঁকির মধ্যে ফেলেছে, এবং এটার সম্পর্কিত যে বিভিন্ন গবেষণায় আমরা যদি দেখি, যেটা আসলে একটা ভিশাস সার্কেলের মতো কাজ করে। কিরকম? যে ধরেন যে যখন হচ্ছে যে ইনফ্লেশন যখন হচ্ছে যে ইনফ্লেশন হচ্ছে, তখন এটাকে আমরা বলছি খাদ্যের ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন। ফুড ইনফ্লেশনটি আমাদের জন্য অ্যালার্মিং। তখন দেখা যাচ্ছে যে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা গবেষণা এসেছে, আন্ডার 5 যে শিশুরা আছে তাদের ক্ষেত্রে স্টান্টিংটা তৈরি হচ্ছে। স্টান্টিংটা কিরকম? যে তাদের এইজ অনুযায়ী তাদের হাইট কম হচ্ছে, ঠিক একই রকম ভাবে ওয়েস্টিং তৈরি হচ্ছে, এইজ অনুযায়ী তাদের ওয়েট কম হচ্ছে। কাজে এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু নানান ভাবে ম্যাল নারিশমেন্টের দিকে চলে যাচ্ছে, এবং তারা তাদের প্রোডাক্টিভিটিটা দেখাতে পারবে না, আমাদের ফিউচার জেনারেশনও কিন্তু অ্যাট স্টেকে হয়ে যাচ্ছে। এবং এটার সাথে সম্পর্কিত আমাদের ওয়েলথ ইন্ডেক্স,
আমাদের মাদার যারা আছে তাদের হেলথের ব্যাপারগুলো আছে, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ইম্প্যাক্ট আমাদের প্রোডাকশনের উপর পড়ছে। আমাদের লেবারকে প্রোডাক্টিভ করতে পারছি না, আমাদের জব ক্রিয়েশন হচ্ছে না, আমাদের এমপ্লয়মেন্টের উপর প্রভাব পড়ছে, আমাদের জিডিপির উপর প্রভাব পড়ছে। সো এটা একটা ভিশাস সার্কেল যে একটা আরেকটাকে কিন্তু এম্পাওয়ার করছে। সেই সেন্সে ডেফিনেটলি এটা আমাদের ইকোনমির জন্য একটা অশনি সংকেত। তার মানে বর্তমান না ভবিষ্যতেও একটা বড় ঝুঁকি আপনি দেখছেন। অবশ্যই। অধ্যাপক ডক্টর তাবাসসুম জামান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অধ্যাপক নিয়াজউদ্দিন, এই সফরের মূল আসলে কি দেখেন? এই সফর থেকে এশিয়া বা এই অঞ্চল, বিশেষ করে দক্ষিণ এশিয়া, কোনো কোনো কিছু ইন্ডিকেশন, কোনো কিছু আসবে কিনা বা পাবে কিনা? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বেশ কিছু পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন। তার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে সমাপ্ত করা সহ এই সম্প্রতি যে গাজা যুদ্ধের একটা অবসানের যে তার একটা কূটনৈতিক প্রচেষ্টা, এবং এরই ধারাবাহিকতায় আসিয়ানের যে বৈঠক, আসিয়ান সদস্য না হয়ে দেখা যাচ্ছে যে ডায়ালগ পার্টনার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যে উপস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি, এটা মিন করে দিচ্ছে যে আসিয়ানের এই সফরটাকে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকটা লক্ষ্য তার আছে। এর মধ্যে আপনারা জানেন যে এই যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে শান্তি যে চুক্তি, এটাকে আমরা বলবো যুদ্ধবিরতি চুক্তি, সেটাকে বর্ধিত আকারে আবার আজকেই আবার নতুন করে করলেন। এবং দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি যাতে কার্যকর হয় সে ব্যাপারে আলোচনাকে অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখেছি হঠাৎ করেই মে মাসে সূত্রপাত হলো, যদিও কম্বোডিয়া থাইল্যান্ডের দীর্ঘদিন ধরে তাদের সীমান্ত নিয়ে নানান রকম সংঘাত চলে আসছে, কিন্তু এবছরের মে মাসে সংঘাতের সূত্রপাত পরে জুলাই মাসে এটা ম্যাসিভ আকার ধারণ করে। এবং আমরা দেখতে পাই যে 5 দিনের একটা যুদ্ধ, যেখানে ভারী অস্ত্র ব্যবহার করা হয়। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তিনি ফোন আলাপের মাধ্যমে তিনি তখন যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর করেন। আর এবারে এসে সফরে মালয়েশিয়ার সহযোগিতা নিয়ে এই যুদ্ধবিরতিকে আরো দীর্ঘমেয়াদের জন্য করেন। তো এটার যে তার যে বৈশ্বিক নেতৃত্ব, এবং তিনি দক্ষিণ পূর্ব এশিয়াতে তার যে নেতৃত্ব, এবং আসিয়ানের সম্মেলনে আসার ক্ষেত্রে চীনের কে মোকাবেলার একটা লক্ষ্য তার সবসময় সামনে আছে। এগুলোকে সামনে রেখেই এবার আসিয়ান সফর। এর মধ্যে বিভিন্ন রকম তার অর্থনৈতিক স্বার্থ আছে, সেখানে বিরল খনিজ সম্পদের ব্যাপারে তার কিছু চুক্তি এবং সেগুলোকে গুরুত্ব দেওয়ার একটা প্রয়াস দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখছি যে অ্যাপেক এর সম্মেলন আছে কোরিয়াতে। মানে এগুলো ছাপিয়ে জহিরুল আলম, 1 মিনিটের মতো আমার হাতে সময় আছে, যদি একটু বলেন, মানে চীনের সঙ্গে শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক, মানে সেটা কি একটু আলাদা গুরুত্ব পাবে কিনা এখানে? কোনো না, নিশ্চয়ই আলাদা গুরুত্ব পাবে। বেসিক্যালি উনি ইউএস প্রেসিডেন্ট একজন মানে বিজনেস মাইন্ড আর কি। ওনার সব কিছুর মধ্যে একটা সামরিক মিত্রদেরকে আশ্বস্ত করা, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, এটা যেমন আছে, কিন্তু একই সঙ্গে কিন্তু চীনের সঙ্গেও তার একটা বাণিজ্য সমৃদ্ধিরও কিন্তু একটা প্রচেষ্টা আছে। যতই বিরোধের কথা উনি বলুন না কেন, উনি কিন্তু বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ আছে। সেটা এই সফরের মধ্য দিয়ে কিন্তু একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার যে ফরেন পলিসির মধ্যে তো আমরা সবসময় একটা ডাবল স্ট্যান্ডার্ড দেখি। ইউএস ফরেন পলিসির মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড। এখন উনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তিতে উনি আছেন, মাঝে মাঝে উনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য ইউক্রেন যুদ্ধ বন্ধের আওয়াজ করেন, কিন্তু একই সঙ্গে আবার যুদ্ধ ইন্টেন্সিফাই করার পেছনে কিন্তু ওনার কিন্তু ভূমিকা আছে। উনি কিন্তু মানে ইসরায়েলকে কিন্তু নিবৃত্ত করতে পারেননি, কিন্তু কম্বোডিয়া থাইল্যান্ডকে উনি শান্তিতে উপনীত করার ব্যাপারে উনি উপস্থিত আছেন। যাই হোক, সব কিছু তো স্ট্র্যাটেজিক। ওনার এই সফরটার মধ্যে আমি বেসিক্যালি দেখি হচ্ছে যে বৈশ্বিক মানে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আরও মানে সুবিধাজনক অবস্থানে দেখা, একই সঙ্গে সামরিক যে মিত্রগুলো আছে সেই সামরিক মিত্রগুলোকে আশ্বস্ত করা, তাদের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে সমর্থন
বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে আশ্বস্ত করা, সেটা কিন্তু একটা রিফ্লেকশন এই সফরের মধ্যে আছে। আর আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করারও একটা উদ্দেশ্য, এটাও কিন্তু দূরবর্তীভাবে চায়না কন্টেইনমেন্ট পলিসি, মানে চায়নার সঙ্গে এক অর্থে উনি বাণিজ্য সমৃদ্ধি চাচ্ছেন, বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাচ্ছেন, আবার অন্যদিকে সামরিকভাবে চায়নাকে কিভাবে কন্টেইন করা যায় সেই জন্য আসিয়ানের সঙ্গে একটা সম্পর্ক রচনা করার চেষ্টা করছেন বা জোরালো করার চেষ্টা করছেন। জোরালো করার চেষ্টা। অনেক ধন্যবাদ জহিরুল আলম এবং অধ্যাপক AGM নিয়াজউদ্দিন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে।